श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। একটাই কথা বলবো, আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখবেন। আমি একটা মানুষ, আমি শুধু মানুষের ভুলে যান আমি আমার রাজনীতি ভুলে রাজনীতি ঢুকতে দেবেন না। রাজনীতির কোনো লোককে এখানে ঢুকতে যে আসবে তাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে যদি সে আসে তাকে মেনে নেবে। বহু বছর ধরে এই ঘটনা চলছে, বহুদিন ধরে আপনারা আপনাদের বাড়িতে সার্টিফিকেটগুলো রেডি করুন। আগে যে একটা পোর্টাল খুলুন, আমাদের ছোটবেলার সার্টিফিকেট আছে, আমরা এই সময় এই পরীক্ষা এই পাস করেছি। একটা ফাইনাল 16 পরীক্ষাই আমাদের সকলের পরীক্ষা নয়। আপনারা আগে কিছু করছিলেন না তা নয়। 16তে আগে যারা পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করেছেন, কোনো কোনো চাকরি করেছেন, তার ডকুমেন্ট রেডি করুন। অনেকগুলো মানুষের মাথা দিয়ে দিয়ে একবারে ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। घूमता রাজনীতি করতে দেবেন না। রাজনীতির কোনো লোককে যে আসবে তাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে যদি সে আসে বহু বছর ধরে এই ঘটনা চলছে, বহুদিন ধরে। আপনারা আপনাদের বাড়িতে সার্টিফিকেটগুলো রেডি করুন। এই পরীক্ষা এই পাস করেছি, একটা ফাইনাল 16 পরীক্ষাই আমাদের সকলের পরীক্ষা নয়। আপনারা সকলেই 16টি পরীক্ষা দিয়েছেন, ওদের আগে কিছু করছিলেন না তা নয়। ওদেরকে আগে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে যেটা হয়েছে, যেটা করা হয়েছে, সেখান থেকে ভাবা হচ্ছিল যে আমরা অনেকগুলো মানুষের মাথা দিয়ে দিয়ে একবারে বলবে যে এতগুলো মানুষের কি করে আমরা সলিউশন সমস্ত মার্কশিট যদি আপলোড করে, তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে। একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে। উনি তো সলিউশন দিচ্ছেন না। তো তাহলে প্রত্যেকে যদি যার সময়কার, আমারই এখন এই বয়সে, এই 60 বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সব কিছু আছে। তা আমি যদি আমার স্কুলের পেপারগুলো জমা দিতে পারি, তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাশ করে পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম। তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো সেগ্রিগেটেড অলরেডি, বিকজ এরা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাশ করেছিল। 5 দিন হয়ে গেল, এগুলো কোনো রকম চেষ্টা আমি দেখতে পাইনি। আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো, তা তো হতে পারে না। আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই। তো আমি আন্দোলন করবেন কেন? প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এটা কি আন্দোলনের বিষয়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা, আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো? লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে।
ঘুষেরও একটা লিস্ট হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো সেই লিস্টটা কোথায় বার করুন। মানুষগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনার, আন্দোলন করার দায়িত্ব নয় আপনার। আপনি সরকার চালাচ্ছেন, হতবাক হয়ে যাচ্ছে। মুখ দেখানোর জন্য অবসরে বসছেন চাকরিহারা। খুবই দুঃখের কথা। দেখুন, অনেকে অনেক রকম কথা বলছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন, কেউ ওনাদেরকে ছোট করার জন্য বলছেন। আমিও বলছি, কারণ আমার জানা নেই যে কে যোগ্য আর কে অযোগ্য। আমার বা যে কোনো মানুষের জানবার কথাও নয়। জানবার কথা একমাত্র শিক্ষা দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার গঠিত স্কুল সার্ভিস কমিশন, তারা জানবেন। তো সেই জন্যই মানুষ নানারকম বলছে, অনেক কিছুই বলছে, খারাপও বলছে, ভালোও বলছে, মন্দও বলছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু যেই মুহূর্তে খবরটা বেরিয়েছে, সারা পশ্চিমবঙ্গ, কেন অনেক মানুষ আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করেছে, আমি বাইরে ছিলাম বলে, হাহাকার করছে, সত্যি হাহাকার করছে। 26,000 মানুষ মানে হচ্ছে, তার সঙ্গে পেছনে 5টা করে মানুষ, তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো। এমনি তো স্কুল লাঠি তুলে দিয়েছেন। ওনার কাজ নয় যে এই মুহূর্তে ওয়ার ফুটিং এ একটা সলিউশন বের করা? ভাষণবাজি করছেন লোকজনকে ডেকে। ওনার এখন 24 ঘন্টা নবান্নতে বসে পুরো সলিউশন বার করার কথা। কোনো ভাষণ, কোনো মিটিং মিছিল, কোনো কিছু ওনার থেকে আমরা দেখতে চাই না। কুণাল ঘোষ বলছেন প্ররোচনা দেওয়া হচ্ছে বলছে। কালকে মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করে বললেন সরকার পুরোপুরিভাবে এই চাকরিহারাদের পাশে আছে। আমি কোন দিকে যাব মাথাটা কেন তোমাদের হাতে দিতে? কালকে লাঠিপেটা করার পর এই চাকরিহারাদের বিরুদ্ধেই আবার মামলা রুজু করা। পুলিশ যেরকম প্রমোটো করেছে, তার সঙ্গে ডিআইও ভাঙচুরের অভিযোগ করেছে এই চাকরিহারাদের বিরুদ্ধে। কুণাল ঘোষ বলছে প্ররোচনা দিচ্ছে। দেখুন, আমি তো তাই বলছি, যারা সরকারে আছে, সে ববি হাকিমি বলুন আর সে কুণাল বাবুই বলুন বা যেই বলুন, তারা কেন একটা সলিউশনের কথা বলছেন না? তাদেরই পুলিশ একদিকে কোর্টে যাচ্ছে, একদিকে মমতার মঞ্চতে বসে থাকছেন, আবার তারাই লাঠিপেটা করছেন। তো আপনারা যদি জানেন যে যাদের লাঠিপেটা করছেন তারা অযোগ্য, তাহলে নামগুলো দিয়ে দিই। আপনারা জানেন তো লাঠিপেটা করছেন কেন ওদেরকে বসতে দিন, ওদের সাথে কথা বলুন, যে যার তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করবে ব্যক্তিগতভাবে হলেও। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যবস্থা নিতে হবে যে কোথায় মানুষগুলো তাদের সার্টিফিকেট জমা দেবে। ঠিক আছে, অন করে নেই, দিদি চলছে। যারা মাননীয় মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন তারাও মার পেলেন, সেটা কি করে হলো জানি না। পুলিশ অনেক সিনিয়র অফিসাররা এই মঞ্চে ছিলেন, তারা ধরে ধরে চেনা মানুষগুলোকে পিটিয়ে দিলেন। প্রশ্ন হচ্ছে যে এটা তো কোনো ভাষণ করার জন্য কোনো একটা বিষয় নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশাল বড় মঞ্চ ডেকে সেখানে প্রচুর মানুষকে নিয়ে অনেক কবিতার লড়াই খেললেন, ওনার লোকজনরাও অনেক কবিতা পাঠ করলেন, কিন্তু
প্রশ্ন হচ্ছে যে মানুষগুলোর চাকরিটা চলে গেল তাদের সলিউশন দেবার জন্য উনি কি বললেন সেটা আমি 1.5 ঘন্টা ধরে পুরোটা শুনছি। আমি কলকাতার বাইরে ছিলাম, আমি কালকে ফিরেছি, সেজন্য আপনাদের সঙ্গে দেখা হয়নি, কারোর সাথে কথা বলা হয়নি, কিন্তু আমি কোথাও ওনার কাছে কোনো সলিউশন পেলাম। প্রশ্ন হচ্ছে যে কোর্টে, সুপ্রিম কোর্টে বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে উনি কি বার্তা দিতে চাইলেন মানুষের কাছে? কোর্ট তো যে কোনো কোর্টই হোক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, সে তো তথ্য প্রমাণ চায়। মনু সিংভির মতন এত বড় লয়ার, তারাও যখন হেরে যায়, এই হারটা তো আমি মনু সিংভি কোন দল হেন তেন, আমি সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে কয়েকটা কথা বলছি, যদি আমার কথা কারো ভালো না লাগে আমাকে ক্ষমা করে দেবেন। প্রশ্ন হচ্ছে এই রায় আজকে যা পেলাম আমরা, এতে তো সকলেরই হার হলো, কিন্তু কেন হলো হারটা? এ তো মানব সমাজের হার হয়ে গেল, কিন্তু মানব সমাজের হারটা হলো কেন? 25,500 বা 26,000 হোয়াট এভার, এই এতগুলো মানুষের চাকরি গেল, কারণটা কি? যোগ্য অযোগ্য বিচার করার যে ওএমআর শিট, যে প্রসেসে চাকরি দেওয়া হয়েছে, সে প্রসেসটাই যখন বারবার করে বলছে সমস্ত কোর্টে ভুল। এখন আমাদের অজিত গাঙ্গুলি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি যখন এইরকম একটা বলে দিয়েছিলেন যে এইভাবে এতগুলো মোটামুটি 1,500 লোক এই ঘুষটা দিয়েছে বা এই অন্যায় কাজটা করেছে, তো তখনই তো এই রাজ্য সরকারের ইমিডিয়েটলি সে ডিভিশনটা করে বার করা উচিত ছিল। সেটা কেন করেনি? ওনারা ভেবেছিলেন 26,000 লোককে নিয়ে আমরা একেবারে তাদের 26,000 লোকের সংখ্যা আমরা যদি সুপ্রিম কোর্টে দেখাই, সুপ্রিম কোর্ট নার্ভাস হয়ে গিয়ে বলে দেবে যে না, তাহলে চাকরি বহাল থাক। প্রশ্ন হচ্ছে অযোগ্য আর যোগ্য বিচার করে দেওয়ার দায়িত্ব কার? স্কুল সার্ভিস কমিশনের। এই বিচার করার দায়িত্ব কার? ভাগ করে দেওয়ার দায়িত্ব কার? কোর্টে যে সাবজেক্টটা দেবে, তথ্য প্রমাণ দেবে, সে দায়িত্বটা কার? শিক্ষা মন্ত্রকের। শিক্ষামন্ত্রী যতই জেলে থাকুক না কেন, শিক্ষা মন্ত্রকটা তো আছে, কাগজপত্র তো গিলে ফেলেনি নিশ্চয়ই, ওই সারদা রোজ ভ্যালির মতন। প্রশ্ন হচ্ছে তাহলে কাগজগুলো কোথায়? আমি কয়েকটা ছোট বুদ্ধিতে কয়েকটা সলিউশন বলতে পারি। একটা টিম ছিল, আমি ওনার সারা এত 5 দিন কেটে গেছে, আমি কোথাও কোনো সলিউশনের কোনো কিছু দেখলাম না। রিভিউ কমিটি, আবার কোর্ট। উনি কি কোথাও বললেন যে ঠিক আছে আমি এই 3 মাস বা 6 মাস আমার যতটা সময় লাগবে আমি প্রত্যেকের মাইনে বহাল রাখবো? বললেন কি? উনি ধৈর্য ধরতে বলছেন, ওনার মন্ত্রীরাও ধৈর্য ধরতে বলছেন, কিন্তু ধৈর্য ধরবার জন্য মানুষের পেটে যে কোনো চাকরি করতে গেলে আজকে একটা টাইম পিরিয়ড লাগে। আমি ধুম করে কোর্টের অর্ডারে তাদের ছাড়িয়ে দিতে হবে আমাকে। আমি যদি মাইনেটা দিতে থাকি, কন্টেম্পট অফ কোর্ট হবে না। কোর্ট কথা বলেনি যে মাইনে দেওয়া যাবে না, কন্টেম্পট অফ কোর্ট হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকু দায়িত্ব নেবেন যে 26,000 লোকের উনি সমস্ত মাইনেটা দিতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ না সলিউশনটা হবে। এটা 1 নম্বর সলিউশন। উনি সেটা ইচ্ছে করলেই করতে পারেন, ওনার হাতে আছে পুরোটা। নাম্বার 2, 2016-র আগে যারা চাকরি করতেন তারা তো তাদের একটা পে স্লিপ আছে, একটা বড় টিম আছে যারা 16-র আগেও চাকরি করতেন, সরকারি চাকরি, তাই তো? আমি গভর্নমেন্ট অনুযায়ী যাচ্ছি না, কে সিপিএম, কে টিএমসি, কে কংগ্রেস, এসব যাচ্ছি না আমি। আমার প্রশ্ন হচ্ছে, এসব বক্তব্য বন্ধ করুন, আপনি শুধু জ্ঞান ঝাড়ছেন। প্রশ্ন হচ্ছে তাদের পুরনো পে স্লিপ দিয়ে বেরিয়ে যায় যে তারা 2016-এ একটা ইমপ্রুভমেন্টের জন্য আবার পরীক্ষায় বসেছিলেন, তো সেই একটা বড় টিম বেরিয়ে যাবে। তারা পুরনো চাকরি করতেন, তারা 2016-তে আর নতুন করে চাকরি বা নতুন করে ঘুষের প্রমাণ হলো না, তারা অলরেডি চাকরি করছিলেন, তখন তারা যোগ্য ছিলেন। একটা যোগ্যর লিস্ট একটা বেরিয়ে গেল, ছোট হলেও বেরিয়ে গেল। সেকেন্ডলি, সেই গ্রুপটার পরের একটা যে বিশাল সংখ্যার মানুষ আছে, তারা ইচ্ছে করলে উনি 3 দিনের মধ্যে একটা পোর্টাল খুলতে পারতেন, কোনো চেষ্টা করেননি।
একটা পোর্টাল খুলে প্রতিটি স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল এবং প্রতিটি টিচার যারা এই বিষয় সংক্রান্ত জড়িয়ে আছেন তাদের ছোটবেলা থেকে সমস্ত মার্কশিট যদি আপলোড করে, তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে। একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট